আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 4। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি জান্নাতুল ফেরদৌস। মেঘ। আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আবির। মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না। আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র এক রাত বেরিয়ে বাড়িতে ছিলাম না। চোখ চোখে মুখে কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তি থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিছু ভালো লাগে না। আবির আবির মেঘের দিকে তাকিয়ে আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না। এখন এখন তো একটু বুকে আসেন। আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে উম, এ, দু দু কদম পিছিয়ে গেল। তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। আবির। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এক জনমে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো। মৃত্যুর আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জনম থেকে থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। মেঘ। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দুহাত রেখে তাকে আটকে দিল। মিমের এক মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীর বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো এই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে আহ ওর ভয় পেল ওই পাশের কিশোরী। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু এখনো মিমের দুহাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে উম, মিমের হুঁশ ফিরে মিমের হুঁশ ফিরে পেতে হাত সরাতে চাইলো, কিন্তু আরিফ তার বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাঁ পাশে চেপে ধরলো আর বলল, প্রেয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে আছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ স্তব্ধ নির্বাক, আর কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম মিম আহ হন্তদন্ত হয়ে নিচে নামলো। মেঘ, কিরে, কখন থেকে ডাকছি, ছাদে কি করছিলি? মিম, না মানে আপু, আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওটা আনতে গেছিলাম। মেঘ, তাহলে ড্রেস কোথায়? মিম, তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনিনি। মেঘ, আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে, বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। মেঘ, তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা তিনজন একই রকম লেহেঙ্গা পরবো? মেঘ, ও হ্যাঁ, মনে পড়েছে। মেঘ, একটু পর আমি তোর রুমে আসবো, তারপর একসাথে রেডি হব। মিম, আপু, আবির ভাইয়া এসেছে? মেঘ, এখন ঘুমাচ্ছে। মিম, ও ঠিক আছে, আমি রুমে যাই। বলেই মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মেহমানের মেহমানের নাস্তার দায়িত্বে ব্যস্ত।
মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান, কি হয়েছে মেঘ? শরীর ঠিক আছে? মেঘ, হুম ভাবছি হুম ভাবছি। মাহমুদা খান, কি ভাবছিস? মেঘ, ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদর করো না। মাহমুদা খান মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না? মেঘ মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতন একটা স্বামী আছে। তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যি একজন ভাগ্যবতী, যাকে আমি হাজার চেয়েও পাইনি। সে তোমাকে বহু বছর আগে নিজ থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে।